আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ফ্রি স্পোকেন ইংলিশ ব্যাচের তৃতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা পার্শ্ব স্পিচ দেখেছি। আমরা দেখেছি যে ইংরেজি শব্দগুলোকে আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সেটা হচ্ছে আমাদের পার্শ্ব স্পিচ ছিল, আমাদের প্রথম ক্লাস ছিল। আজকের ক্লাস আমাদের হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আমরা এখানে ধরে এমন একটা জিনিস শিখবো বা জানবো যেটা আমাদের প্রতিটা স্ট্রাকচারে লাগে। কেউ একজন আমাকে কনফার্ম করবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, কোনো ধরনের ইস্যুস আছে কিনা। যে কোনো একজন জি আমাকে ভাইয়া, ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে একটু আনমিউট করে দেবো। তো চলেন, আমরা তো হচ্ছে প্রিভিয়াস ক্লাস করেছি, পার্সোনাল স্পিচের ক্লাসটা আমরা করেছি। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। আমরা হচ্ছে যে বুঝেছি যে যত ধরনের শব্দগুলো আছে এই শব্দগুলোকে আমরা কোন ক্যাটাগরিতে নিতে পারি এবং ওই শব্দগুলোর ব্যবহারটা। আজকের ক্লাসে আমরা দেখবো সাবজেক্ট এবং অবজেক্ট। কারণ কি, আপনি ইংলিশে গ্রামারের যে কোনো স্ট্রাকচারই যখন দেখবেন না কেন, আপনি দেখবেন সাবজেক্ট লেখাটা আছে এবং অবজেক্ট লেখাটাও থাকে। আরেকটা জিনিস লেখা থাকে, সেটা হচ্ছে যে এক্সটেনশন, মাঝে মধ্যে মডিফায়ার লেখা থাকে, মাঝে মধ্যে কমপ্লিমেন্ট লেখা থাকে। ঠিক আছে, ওইসব দিকে আমরা না যাই। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট। এটি সাধারণভাবে চিন্তা করি আমরা। হ্যাঁ, আমরা হচ্ছে যে কমপ্লিকেটেড কিছু চিন্তা না করি, জাস্ট ব্রেনটা রিল্যাক্স রেখে বোঝার চেষ্টা করি। সাবজেক্ট জিনিসটাই, আমরা হচ্ছে যে সাবজেক্ট শুনে তো মনে হতে পারে যে সাবজেক্ট মানে তো হচ্ছে বিষয়, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, বিষয়। বাট না, আমরা যখন ইংলিশ গ্রামার নিয়ে কথা বলছি, সাবজেক্ট হচ্ছে যে কাজ করে বা যা, মানে সোজা কথা হচ্ছে যে গল্পের নায়ক বা যাকে নিয়ে আমরা কথা বলছি সে হচ্ছে আমাদের সাবজেক্ট, অর্থাৎ যে কাজ করে অথবা যার দোষ গুণ নিয়ে আমরা আলোচনা করছি। যেমন আমি যদি আপনাকে বলি যে আই গো টু স্কুল, আমি কি করি, আমি স্কুলে যাই। দেখেন তো এখানে কাজটা কি, কাজটা হচ্ছে স্কুলে যাওয়া। এই কাজটা কে করে, এই কাজটা করে আই। তাহলে আইটাকে, আইটা হচ্ছে সাবজেক্ট। সোজা কথা যেটা আমরা মনে রাখতে চাই, সাবজেক্ট হচ্ছে আমাদের এই গল্পের নায়ক, যে কাজ করে অথবা যে, মানে যার দোষ গুণ নিয়ে কথা বলা হয়। তারপর কি আমি বললাম যে শি ইজ প্রিটি, শি ইজ প্রিটি। দেখেন তো কে প্রিটি, শি ইজ প্রিটি। শি হচ্ছে প্রিটি, তাহলে কার দোষগুণ নিয়ে কথা বললাম, শি এর কথা, শি এর দোষগুণ নিয়ে কথা বললাম। তাহলে শিটা কি, শিটা হচ্ছে আমার সাবজেক্ট। এ হচ্ছে আর কি আমাদের সাবজেক্টের ব্যাপার। তো সোজা ভাষায় যদি আমরা ডেফিনেশন দেখি, দ্য পার্সন অর থিং দ্যাট ইজ ডুইং দ্য অ্যাকশন। পার্সন অথবা থিং, যে কিনা কাজটা করতেছে বা যে কিনা অ্যাকশনটা করতেছে। অ্যাকশন মানে কি, অ্যাকশন মানে হচ্ছে কাজ, তাই না? যে অ্যাকশন করে সে হচ্ছে সাবজেক্ট। তো আমরা তো গল্প, মানে আমরা তো মুভিতে দেখি যে নায়ক হচ্ছে অ্যাকশন করে, তাই না? তো অ্যাকশন যে করে সে হচ্ছে নায়ক। নায়ক মানে কি, নায়ক মানে তো সাবজেক্ট। সোজা কথা, যে কাজটা করে বা যার দোষ গুণ নিয়ে আমরা কথা বলি সে হচ্ছে আমাদের সাবজেক্ট। খুব সহজ একটা টপিক, কিন্তু সামনে যত আগাবো দেখবেন যে এই জিনিসগুলো একটু কমপ্লিকেটেড হচ্ছে। তো এই বুঝলাম আমরা সাবজেক্ট। অবজেক্ট জিনিসটা বুঝা কি? যাবে। অবজেক্ট হচ্ছে যার উপর কাজ করা হয়, যার উপর কাজ করা হয় বা যে কাজটা রিসিভ করে সে হচ্ছে অবজেক্ট। যেমন কিনা আমি যদি আপনাকে একটু বলি, ধরে নেন আমি আপনাকে বললাম যে আই এম কলিং হিম, আমি তাকে ডাকছি। দেখেন তো কাজটা কি করা হচ্ছে, কাজটা ডাকা হচ্ছে, তাই না? ডাকাটা হচ্ছে কাজ। এই ডাকটাছে কে, এই ডাকটাছে হচ্ছে আই। তাহলে এই কাজটা কি করতেছে, আই করতেছে। আইটা হচ্ছে সাবজেক্ট। কাকে ডাকা হচ্ছে, হিমকে ডাকা হচ্ছে। হিমটা কি, হিমটা কাজটা রিসিভ করতেছে। তাহলে এই হিমটা কি, হিমটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে আমরা এখানে সাবজেক্ট এবং হচ্ছে যে অবজেক্টের ব্যাপারটা বুঝলাম। মাঝে মধ্যে অবজেক্ট মানে যে শুধু পার্সন হবে এমন না। অবজেক্ট আপনার কোনো জায়গাও হতে পারে, তারপর যে কোনো জিনিসও হতে পারে। ঠিক আছে, যেমন কিনা হচ্ছে যে আমি যদি বলি যে আই এম প্লেইং ইন দ্য ফিল্ড, আমি ফিল্ডে খেলতেছি। এই কাজটা কই করা হচ্ছে, কাজটা হচ্ছে ফিল্ডে করা হচ্ছে। তাহলে সেই কাজটা রিসিভ করতেছে হচ্ছে ফিল্ড, তাহলে ওটা হচ্ছে আমার অবজেক্ট। ঠিক আছে, তো এই হচ্ছে আমার সাবজেক্ট এবং অবজেক্টের আলোচনা। খুবই সিম্পল আলোচনা, কিন্তু চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে এখানে তো লেখা আছে, হ্যাঁ, যে একটি বাক্যের সাবজেক্ট হলো সেই ব্যক্তি বা বস্তু যে কোনো কাজ করে বা যার দোষগুণ নিয়ে আমরা কথা বলি, সে হচ্ছে আমাদের সাবজেক্ট। একটু যদি আপনি খেয়াল করেন, আপনি দেখতে পারবেন দ্য ক্যাট চেজড দ্য মাউস। কাহিনীটা কি হলো, কাহিনীটা হচ্ছে বিড়ালটা
ইঁদুরটাকে চেস করলো, চেস করা মানে কি তাড়া করলো, তাহলে বিড়ালটা কাকে তাড়া করলো, মাউসকে তাড়া করলো। এখানে কাজটা কি হয়েছে একটু দেখেন তো, কাজটা হচ্ছে তাড়া করা বা চেস করা। এই যে এই চেসটা বা এই তাড়াটা কে করছে, ক্যাট করছে, তাহলে সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে ক্যাট। মানে মোট কথা এখানে কাজটা কে করছে, কাজটা হচ্ছে বিড়ালটা করছে, বিড়ালটা হচ্ছে আমার সাবজেক্ট, ক্যাট। আরো কিছু উদাহরণ যদি আমরা দেখি, আই লাভ টু রিড, আমি বই পড়তে পছন্দ করি, এখানে কাজটা কি হচ্ছে, কাজটা লাভ মানে পছন্দ করা, কাজটা হচ্ছে পছন্দ করা, বা ধরে নেন বই পড়াই। ঠিক আছে, এই কাজগুলো কি করতেছে, এই কাজগুলো হচ্ছে আমি করতেছি, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট। এরপর দিয়ে যদি আপনি আরো দেখেন, দ্য ওল্ড ম্যান স্যাট অন দ্য বেঞ্চ, কি হচ্ছে, বয়স্ক মানুষটা বেঞ্চের উপর বসে আছে বা বসেছিল। ঠিক আছে, তো কাজটা কি, কাজটা হচ্ছে বসা, কে করেছিল, ওল্ড ম্যান করেছিল, তাহলে কাজটা কে করলো, ওল্ড ম্যান করেছিল। অ্যাকশনটা কি করলো, অ্যাকশনটা ওল্ড ম্যান করেছে, অ্যাকশন কে করে, অ্যাকশন হচ্ছে নায়ক করে, নায়কটাকে, নায়ক হচ্ছে আমাদের সাবজেক্ট, সো ওল্ড ম্যানটা আমাদের সাবজেক্ট। এরপর দিয়ে দেখেন, দ্য ওয়াইন্ড মানে কি, বা দ্য উইন্ড যেটাই বলেন আর কি, আপনারা যদি অ্যাকসেন্টই বলেন না কেন, এখানে তো আইএলটিএস ক্যান্ডিডেট বেশি, তো আপনারা বিভিন্ন বিভিন্ন অ্যাকসেন্ট জানেন। সো দ্য ওয়াইন্ড বা দ্য উইন্ড যেটাই বলেন, ব্লিউ দ্য লিভস অ্যাওয়ে, কি করা হয়েছে, এই যে বাতাসটা এসে কি করলো, পাতাগুলাকে উড়িয়ে নিয়ে গেল। কাজটা কি করা হয়েছে, কাজটা হচ্ছে ব্লিউ, উড়িয়ে নিয়ে যাও। ব্লিউ কিন্তু ব্লো এর পাস্ট ফর্ম, ব্লো মানে হচ্ছে উড়ায় নেয়, ঠিক আছে, সো ব্লো এর পাস্ট ফর্ম হচ্ছে ব্লিউ। এই বাতাসটা এসে কি করছে, বাতাসটা এসে হচ্ছে যে পাতাগুলোকে উড়ায় নিয়ে গেছে। তাহলে কাজটা কি করলো, কাজটা হচ্ছে এই ওয়াইন্ডটা করলো। ঠিক আছে, তাহলে আমার এই ওয়াইন্ডটা কি, ওয়াইন্ডটা হচ্ছে সাবজেক্ট। তো এখানে তো হচ্ছে আমরা উদাহরণ তো দেখলামই, এই যে আছে তার ডগ বার্কড লাউডলি, ডগটা কি আছে, জোরে জোরে চিল্লাইছে। ঠিক আছে, এই হচ্ছে আর কি কথাবার্তা। আবার ধরে নেন এই সেন্টেন্স থেকে যদি আমরা অবজেক্ট বুঝার চেষ্টা করি, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যদি আমরা অবজেক্ট বুঝার চেষ্টা করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়াইন্ড ব্লিউ দ্য লিভস অ্যাওয়ে। দেখেন কাজটা করছে দ্য ওয়াইন্ড, ওয়াইন্ড কি করছে, পাতাগুলোকে উড়ায় নিয়ে গেছে। কাকে উড়ায় নিয়ে গেছে, অ্যাকশনটা কে রিসিভ করছে, অ্যাকশনটা রিসিভ করছে লিভস, পাতাগুলো। এই অ্যাকশনটা কার উপরে হয়েছে বা কাজটা কার উপরে হয়েছে, পাতাগুলোর উপরে, তাহলে আমার পাতাগুলো কি, পাতাগুলো হচ্ছে অবজেক্ট। তারপর দিয়ে আমি যদি একটু খেয়াল করি, আই রিড, সরি, এই যেটা, আই লাভ টু রিড বুকস, আই লাভ টু রিড বুকস, আমি বই পড়তে পছন্দ করি। কে পছন্দ করে, আমি পছন্দ করি, আমি সাবজেক্ট। কি পছন্দ করি বা এই পছন্দ করার কাজটা কার উপর হচ্ছে বা এই অ্যাকশনটা কে রিসিভ করতেছে, বইগুলো, তাই না, বুকস। তাহলে বুকসটা কি, বুকসটা হচ্ছে আমার অবজেক্ট। অবজেক্ট বুঝা খুব বেশি গুরুত্ব না, সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সাবজেক্ট বুঝা। ঠিক আছে, তা আমরা হচ্ছে এখানে ভিতরে সাবজেক্টটা বুঝলাম এবং আমরা এখানে ভিতরে অবজেক্টটাও বুঝলাম। অবজেক্টের এখানে ভিতরে উদাহরণ আরো দেয়া আছে, হ্যাঁ, যে অবজেক্ট কাকে বলে। ঠিক আছে, অবজেক্ট হলো সেই ব্যক্তি বা বস্তু যে বা যার উপর ক্রিয়াটি প্রযুক্ত হয়। ঠিক আছে, আমি যে কথা বললাম। আচ্ছা, তারপর দিয়ে আবার যদি এই সেন্টেন্সটি আপনি দেখেন, দ্য ক্যাট চেজ দ্য মাউস, বিড়ালটা কি করছে, ইঁদুরকে তাড়া করেছে। কে তাড়া করছে, ক্যাট, দ্য ক্যাট তাড়া করছে, তাহলে ক্যাটটাকে, ক্যাটটা হচ্ছে আমার সাবজেক্ট। কাকে তাড়া করছে, বা সহজ ভাষায় যদি আমি বলতে চাই, কে অ্যাকশনটা রিসিভ করছে, এই তাড়া করার যে ব্যাপারটা এটা কে রিসিভ করছে, মাউস রিসিভ করছে, তাহলে মাউসটা কি, মাউসটা হচ্ছে আমার অবজেক্ট। তো আমরা বুঝলাম সাবজেক্ট এবং অবজেক্টের ব্যাপার। সোজা ভাষায় আমি যদি বলতে চাই, সাবজেক্ট হচ্ছে যে কাজ করে। তো এতটুকু পর্যন্ত তো বুঝলাম, চলেন এবার হচ্ছে আমরা একটা ভিন্ন ধর্মী আলোচনায় চলে যাই। ঠিক আছে, একটা ভিন্ন ধর্মের আলোচনা চলে, মানে ভিন্ন ধর্মী আলোচনায় চলে যাই, তারপর দিয়ে এই দুটাকে কানেক্ট করবো। এতটুকু পর্যন্ত যা বুঝছেন মাথায় রাখেন। এবার চলে আসেন, আমরা হচ্ছে একটু পার্সন নিয়ে আলোচনা করি, একটু পরে দেখবেন সবকিছু কানেক্ট করি। পার্সন নিয়ে বা ব্যক্তি নিয়ে আলোচনা করি। ব্যক্তি বা পার্সন কি, পার্সন কে ব্যক্তি বলে বা ব্যক্তি কি হচ্ছে পার্সন বলে, বা সোজা ভাষায় আমরা এদেরকে পক্ষ বলতে পারি। ঠিক আছে, পক্ষ, যে আমার পক্ষে কি আছেন, তার পক্ষে কি আছেন, ঠিক আছে, পক্ষ বলতে পারি আছে, ব্যক্তি বা পার্সন। এই ইংলিশে আমাদের এই পার্সন গুলো, শুধু ইংলিশ না, মোটামুটি যে কোনো ভাষাতেই আমাদের এই পক্ষ কিন্তু তিন ধরনের হয় বা তিনটা পক্ষ হয়। যেমন আমার পক্ষ, তোমার পক্ষ এবং তাদের পক্ষ। আরো সহজভাবে যদি বলি, বক্তার পক্ষ, অর্থাৎ যে কথা বলতেছে, ঠিক আছে, স্পিকার, আমার পক্ষ।
তারপর দিয়ে যে শুনতাছে, যে শ্রোতা, যাকে তুমি বা আপনি করে সম্বোধন করা হচ্ছে, সে হচ্ছে আরেকটা পক্ষ। তারপর দুইজন মিলে যাকে নিয়ে কথা বলতেছে, সে হচ্ছে আরেকটা পক্ষ বা তৃতীয় পক্ষ। তো এরকম ভাবে আমাদের টোটাল তিন পক্ষ আছে। এই পক্ষগুলোকে আমরা পার্সন বলে থাকি। আচ্ছা, তো পার্সন কয় প্রকারের আমরা বুঝলাম? পার্সন হচ্ছে তিন প্রকারের। প্রথম পক্ষটা কি, বা প্রথম যে পার্সনটা, এটা কি? আমার যে পক্ষটা, আমি কথা বলতেছি, তো so আমার পক্ষটা, আমি, আমরা, এরা হচ্ছে ফার্স্ট পার্সন। আমি অথবা এই যে আই, বা হচ্ছে যে উই, ঠিক আছে? এগুলা কি? এগুলা হচ্ছে যে আমার পক্ষ বা বক্তার পক্ষ, ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সনটা কি? সেকেন্ড পার্সনটা হচ্ছে যে শুনতেছে, ঠিক আছে? যেমন আপনারা, আমি বললাম আপনারা পড়ালেখা করেন না, তো দেখেন এই কথাটা কে শুনলেন? আপনি শুনলেন। কার সাথে আমি কথা বললাম? আপনার সাথে কথা বললাম। আপনি, আপনারা, তুমি, তোমরা, এরা কি? এরা হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ, বা হচ্ছে ইউ অল, ঠিক আছে? এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর তৃতীয় পক্ষটাকে, তৃতীয় পক্ষটা হচ্ছে যাকে নিয়ে কথা বললাম। যেমন আমি হচ্ছে কথা বললাম ইলন মাস্ককে নিয়ে, যে ইলন মাস্ক একজন মেধাবী মানুষ। তো দেখেন, আমরা যাকে নিয়ে কথা বললাম সে কি হলো? সে হচ্ছে আমাদের তৃতীয় পক্ষ বা হচ্ছে থার্ড পার্সন। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের টোটাল তিন ধরনের পার্সন আছে, ঠিক আছে? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এই যে প্রতিটা পার্সন আছে না, এই প্রতিটা পার্সনের ভিতরে কিন্তু আবার দুইটা করে ভাগ আছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে সিঙ্গুলার এবং হচ্ছে যে প্লুরাল, ঠিক আছে? এটা প্লুরাল হওয়ার কথা ছিল, প্লুরাল হওয়ার কথা ছিল, এটা সিঙ্গুলার এবং হচ্ছে প্লুরাল, ঠিক আছে? তো যাই হোক, আমাদের হচ্ছে যে প্রথম পার্সনটা নিয়ে একটু আমরা কথা বলি। আমার পক্ষে, আমি, ঠিক আছে? আমি হচ্ছি ফার্স্ট পার্সনের সিঙ্গুলার। সিঙ্গুলারটা কি? সিঙ্গুলারটা হচ্ছে যে পক্ষে, ধরে নেন একটা পক্ষে যদি একজন মানুষ থাকে, সিঙ্গেল মানুষ থাকে, তখন এটা হচ্ছে সিঙ্গুলার। কিন্তু ওই পক্ষে যদি একাধিক মানুষ থাকে তখন হচ্ছে যেটা প্লুরাল। যেমন আমার পক্ষে কে কে আছে? আমি আছি, আমরা আছি, ঠিক আছে? আমি যেহেতু একা, আমি যখন বলবো বা আই যখন বলবো, তখন সেটা কি? তখন সেটা হচ্ছে যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার। কিন্তু যখন উই বলবো, উই, তার মানে আমরা, এখানে একাধিক মানুষ, তখন আমরা কি বলবো? তখন আমরা হচ্ছে যে বলবো প্লুরাল, ঠিক আছে? ফার্স্ট পার্সন প্লুরাল। এরকম ভাবে প্রত্যেকটা পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল আছে। যেমন এখানে ফার্স্ট পার্সনের সিঙ্গুলার হচ্ছে আই, মি, মাই, মাইন, ঠিক আছে? ফার্স্ট পার্সনের প্লুরাল হচ্ছে উই, আস, আওয়ার, আওয়ার্স, ঠিক আছে? সেকেন্ড পার্সন অর্থাৎ যে শ্রোতা, যেমন তুমি, তোমরা, আপনারা, আপনি, এগুলো আর কি। যেমন ইংলিশে সিঙ্গুলারটা কি? সিঙ্গুলারটা হচ্ছে ইউ। প্লুরালটা কি? প্লুরালটা হচ্ছে ইয়োর্স, অর্থাৎ তোমরা আর কি। সোজা কথা হচ্ছে তোমরা, তুমি এবং তোমরা। তুমিটা হচ্ছে সিঙ্গুলার, যেটা একজন, তোমরা হচ্ছে যে অনেকজন, তাহলে হচ্ছে প্লুরাল। আচ্ছা, থার্ড পার্সনটা কি? কথার বিষয়কে বোঝায় বা যাকে নিয়ে কথা বলছি তাকে বোঝায়। তো থার্ড পার্সন সিঙ্গুলারটা কি? হি, হিম, হিজ, বা হি, শি, ইট, বা যে কোনো ধরনের নেম, ঠিক আছে? এরা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। তৃতীয় পক্ষর একজন মানুষ, যেমন কিনা আমি বললাম সাইমন একজন স্টুডেন্ট। তো দেখেন, সাইমনটা তো হচ্ছে তৃতীয় পক্ষ, তাহলে সাইমন তো একা, একজনের কথা বলতেছি, তাহলে এটা কি? এটা হচ্ছে আমার থার্ড পার্সন সিঙ্গুলার। আর আমি যদি বলি যে দে আর স্টুডেন্টস, তারা স্টুডেন্ট, তো দেখেন এখানেও তারাটা কিন্তু তৃতীয় পক্ষ। তাহলে এই যে তৃতীয় পক্ষটি কিন্তু এখন আর তারা একা না, তারা কিন্তু অনেকজন, অর্থাৎ প্লুরাল, মাল্টিপল। মাল্টিপল দেখে হচ্ছে প্লুরাল। তো আমরা এখান থেকে বুঝলাম যে আমাদের ব্যক্তি বা পার্সনটা কি। ব্যক্তি বা পার্সনের সম্পর্কে আমরা বুঝলাম কত প্রকারের পার্সন আছে। আমাদের টোটাল তিন প্রকারের পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সে প্রতিটা পার্সন আবার দুই ভাগে বিভক্ত, সিঙ্গুলার বা প্লুরাল, ঠিক আছে? ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল। ওকে, এতটুকু পর্যন্ত হচ্ছে যে আমরা বুঝতে পারলাম। তো এতটুকু পর্যন্ত বুঝলাম, এতটুকু পর্যন্ত মাথায় রাখি। ওকে, এতটুকু পর্যন্ত আমরা মাথায় রাখি। এবার চলেন আরেকটা জিনিস দেখি, সবকিছু আমরা একসাথে কানেক্ট করব। ওকে, এতটুকু পর্যন্ত দেখছি, এবার এটা মাথায় ঢুকলে আবার হচ্ছে যে একটু নতুন কিছু দেখি। চলেন, প্রোনাউন। প্রোনাউন নিয়ে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, তাই না? প্রোনাউন, প্রোনাউন জিনিসটা কি? প্রোনাউন হচ্ছে যে নাউনের প্রক্সি দেয়, ঠিক আছে? যে নাউনের প্রক্সি দেয় বা যে নাউনের জায়গায় বসে। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম হি, শি, ইট, এগুলো হচ্ছে আমাদের প্রোনাউন।
সো প্রোনাউন গুলোর কিন্তু অনেকগুলো ফর্ম আছে। চলেন আমরা একটু ফর্ম গুলো দেখে আসার চেষ্টা করি। সাবজেক্ট প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনটা যখন সাবজেক্ট হিসাবে বসে, আমরা একটু আগে পড়ছি না যে সাবজেক্ট, সাবজেক্ট মানে কি, যে কাজ করে। তো যখন আমার প্রোনাউনটা সাবজেক্ট হিসাবে বসবে তখন প্রোনাউনের এই ফর্ম গুলা বসে, যেমন কিনা I am eating, I am a student, you are a student, he is a freelancer, she is taking preparation for IELTS, it is a cat, we are going to school, you are teacher, they are playing in the field. So দেখেন যখন কিনা এটা সাবজেক্ট হিসাবে বসে তখন প্রোনাউনের এই ফর্মটা বসে, সাবজেক্ট প্রোনাউন। ইউ, আই, ইউ, হি, শি, ইট, ঠিক আছে, এগুলো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন মানে হচ্ছে যখন আমার এই প্রোনাউনটা অবজেক্ট হিসাবে বসে, মানে যখন তারা কাজটা রিসিভ করে। ফর এক্সাম্পল আমি যদি এখানে বলি যে আই অ্যাম কলিং হিম, আমি তাকে ডাকতাছি। তো দেখেন এখানে ভিতরে আইটাও কিন্তু প্রোনাউন, তাই না? কিন্তু এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, তাহলে আমার এই প্রোনাউনের সাবজেক্ট ফর্মটা বসে। কিন্তু হিমটা কিন্তু এখানে সাবজেক্ট না, হিমটা কিন্তু অবজেক্ট, কারণ সে কাজটা রিসিভ করতেছে। তাহলে হিমটা কি ছিল? আসলে হিমটা কিন্তু ইনিশিয়ালি ছিল হি, তাই না? কিন্তু হি এখানে বসবে না, কারণ সে এখানে যেহেতু অবজেক্ট, তাহলে তার অবজেক্টের ফর্মটা বসবে। তো অবজেক্টের ফর্ম গুলো কি কি? মি, ইউ, হিম, হার, ইট, হাস, ইউ, দ্যাম। যেমন আমি যদি বলি যে আই স, আই সো মানে কাজটা কে করছে, দেখেছি কি, আমি দেখেছি। আই সো হিম, আমি তাকে দেখেছি। তাহলে অবজেক্টটা সে বা হি, তাহলে হি এর অবজেক্ট প্রোনাউনটা বসে বা অবজেক্ট ফর্মটা বসে। তারপরে যে আমি বললাম যে আই টকড উইথ দ্যাম, আমি তাদের সাথে কথা বলেছি। আই টকড, কাজটা কি করছে, আই করছি, তাহলে আমার সাবজেক্ট থেকে আই, তাহলে এখানে সাবজেক্ট যে প্রোনাউনটা আই বসছে। কার সাথে কথা বলছি? অবভিয়াসলি আমি অবজেক্টের সাথে কথা বলছি, তাই না? তাহলে অবজেক্ট থেকে অবজেক্ট হচ্ছে তারা। তো তারা তো প্রোনাউন, তারা ইংলিশ কি, তারা ইংলিশ কিন্তু দে, বাট তারা যেহেতু এখানে অবজেক্ট আছে তাহলে তাদের অবজেক্ট ফর্মটা বসতেছে দেন। ঠিক আছে, আচ্ছা। তারপর দিয়ে হচ্ছে আমরা এগুলোর আরো অনেক ধরনের হচ্ছে যে প্রোনাউনের ব্যবহার আছে, যেমন পসেসিভ প্রোনাউনটা কি? পসেসিভ প্রোনাউনটা হচ্ছে যে কোনো কিছু তার, ঠিক আছে, যেমন কিনা হচ্ছে যে ধরে নেন আমি বললাম যে এই কলমটা তার। প্রসেস করা মানে কি জানেন? প্রসেস করা মানে হচ্ছে যে কোনো কিছু ওন করা বা কোনো কিছু আহ এক্স্যাক্টলি আমার হচ্ছে প্রসেস ওয়ার্ডটার বাংলা মনে পড়তেছে না। মানে মোট কথা হচ্ছে যে আপনার কোনো কিছুর অধিকারী আপনি, ঠিক আছে, সেটাকে বলা হয় প্রসেস। আর পসেসিভ প্রোনাউন মানে হচ্ছে যে এই প্রোনাউনটা বা এই জিনিসগুলো ওই জিনিসটাকে প্রসেস করে বা ওন করে বা হচ্ছে যে তার অধিকারী। যেমন আমি বললাম কথার কথা যে, এগুলো কিন্তু আমাদের ভুল হয়, একটু দেখে রাখা ভালো, যে দিস প্যান ইজ হিজ, এই কলমটা কার? এই কলমটা হচ্ছে যে তার। তো দেখেন এই জায়গাতে আমরা কি দেখলাম, এই কলমটা কার? তার, হি এর, ঠিক আছে। তো এই যে হিটা এই কলমটাকে প্রসেস করে বা এই কলমটার অধিকারী বা এই কলমটাকে ওন করে, ঠিক আছে। তাহলে এই জায়গাতে আমরা এই প্রোনাউনের কোন ফর্মটাকে ব্যবহার করলাম? আমরা হচ্ছে এখানে ভিতরে পসেসিভ ফর্মটাকে ব্যবহার করলাম। যেমন কিনা আমি যদি বলতে চাই যে দিস ইজ হার প্রবলেম, এটা তার সমস্যা। তো দেখেন এই সমস্যাটাকে কে ওন করে? সি ওন করে, তাই না? সি ওন করে। তো এই সিটা যেহেতু ওন করে, অর্থাৎ সে প্রসেস করতেছে, তাহলে তার পসেসিভ ফর্মটা বসবে হার, যে দিস ইজ হার প্রবলেম, এটা কি তার, মানে এটা তার সমস্যা। আচ্ছা, তো যাই হোক আমরা হচ্ছে যে এখানে ভিতরে বুঝতে পারলাম। এরপর দিয়ে হচ্ছে যে রিফ্লেক্স প্রোনাউন, ঠিক আছে, যেমন কিনা হচ্ছে যে আমরা বলি যে আচ্ছা এগুলো এখন না চাই, এগুলো হচ্ছে আমাদের মাথাটা ঘোলায় যাবে, এতটুকু পর্যন্ত আমরা দেখি। আর এগুলো তো আমরা জানি, ঠিক আছে। প্রোনাউন গুলোর ক্ষেত্রে এগুলো খুব স্বাভাবিক ব্যাপার, যে আই এর সাথে এম, উই এর সাথে আর, ইউর সাথে আর, ই এর সাথে ইজ, সি এর সাথে ইজ, দে এর সাথে আর, নেম এর সাথে ইজ, যে কোনো সিঙ্গুলার নেমের সাথে ইজ, এগুলো আমরা জানি, এগুলো আমরা তারপরও দেখবো। বাট যে জিনিসটা জেনে রাখা উচিত ছিল সেটা হচ্ছে যে আমরা পার্সন গুলা বুঝতে পারছি, আমরা সাবজেক্ট এবং অবজেক্ট বুঝতে পারছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ভার্ব নিয়ে আইডিয়া নিব। আচ্ছা না, ভার্ব না, ভার্বের আগে আমাদের হচ্ছে অন্য একটা কাজ করার বাকি আছে।
ভার্বের আগে আমাদের হচ্ছে যে আরেকটা কাজ করার বাকি ছিল, এটা ভুলেই গেছি। আস্তে আস্তে আগে, কোনো প্রেশারের কিছু নাই। আস্তে আস্তে দেখবেন আমাদের এগুলো হচ্ছে যে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এখন সহজ থাকলে একটু ডিফিকাল্ট হচ্ছে, আমি চাচ্ছি আপনাদের যেন ফাউন্ডেশনটা থাকে, হ্যাঁ, কারণ ফাউন্ডেশন থাকলে হচ্ছে বিল্ডিং অনেক উপরে যেতে পারে। আচ্ছা, তো চলেন আমরা এখন কি করব, আমরা হচ্ছে এখন কি নিয়ে পড়বো, আমরা হচ্ছে ভার্ব নিয়ে একটু পরে পড়বো যদি আজকে টাইম পাই, আর না পারলে তো নেক্সট ক্লাসে পড়বো। আজকে আমরা একটু প্রিপোজিশন নিয়ে পড়ি। এই প্রিপোজিশন নিয়ে আমরা হচ্ছে যে অনেকটা প্যারা খেয়ে থাকি, ঠিক আছে? প্রিপোজিশন নিয়ে আমরা হচ্ছে একটু পড়ি। সো প্রিপোজিশন, প্রিপোজিশনটা কি? প্রিপোজিশনটা হচ্ছে ওই সকল শব্দ যেগুলো দ্বারা পজিশন বোঝায়, ঠিক আছে? চলো আমরা হচ্ছে এখানে একটু লিখি, দেখি আমাদের মাথায় কি কি প্রিপোজিশন আসে। প্রিপোজিশন ওই শব্দগুলো যে শব্দগুলো দ্বারা অবস্থা বোঝায়, যেমন উপরে, নিচে, মাঝে, ঠিক আছে, দূরে, তারপর দিয়ে হচ্ছে আহ যে কোনো কিছু আর কি, সাইডে, মাঝখানে, এগুলো আমরা হচ্ছে প্রিপোজিশন বলি আর কি, যে শব্দগুলো দ্বারা পজিশন বলে। চলেন আমরা র্যান্ডমলি কিছু প্রিপোজিশন লিখি। যেমন কিনা হচ্ছে যে আমি লিখলাম অন, তারপর দিয়ে আমি হচ্ছে লিখলাম অ্যাবভ, তারপর দিয়ে আমি লিখলাম ওভার। একটু খেয়াল করলে বুঝবেন যে এই সবগুলো প্রিপোজিশন দ্বারা কিন্তু উপরে বুঝায়। আমি বাংলিশ লিখতেছি, আপনাদের বাংলিশ তো আশা করি বুঝতে পারবেন, বাট তারপরে লিখে নিই। আচ্ছা, এই সকল শব্দগুলো দ্বারা কিন্তু উপরে বুঝায়, অন, অ্যাবভ, ওভার সবগুলো দ্বারা উপরে বুঝায়। কিন্তু কখন কোনটা ব্যবহার করি, যেমন কিনা আমি হচ্ছে যে কথার কথা আমি বললাম দ্য ক্যাপ ইজ ভ্যাশ মাই হেড। কি হয়েছে, এই ক্যাপটা আমার মাথার উপর আছে। এরপরে আমি বললাম দা ক্যাট জাম্প হ্যাশ মাই হেড, বিড়ালটা আমার মাথার উপর দিয়ে লাফ দিল। এরপর দিয়ে আমি বললাম দা লাইট ইজ ড্যাশ মাই হেড, লাইটটা আমার মাথার উপর আছে। দেখেন, ক্যাপটা আমার মাথার উপর আছে, বিড়ালটা আমার মাথার উপর দিয়ে গেছে, লাইটটা আমার মাথার উপরে আছে। সবগুলোতে কিন্তু অন, অ্যাবভ, ওভার থেকে কোন একটা কিছু বসবে, বাট কখন কোনটা ব্যবহার করব? সবগুলোর মানে তো উপরে, মানে আমি যদি র্যান্ডমলি বসাই দিই যে দ্য ক্যাপ ইজ অন মাই হেড, দ্য ক্যাট জাম্প অন মাই হেড, দ্য লাইট ইজ অন মাই হেড, সবগুলোর মানে কি সেম বা সবগুলো কি ঠিক হবে? বা আমি যদি বলি যে দ্য ক্যাপ ইজ ওভার মাই হেড, দ্য ক্যাট জাম্প ওভার মাই হেড, দ্য লাইট ইজ ওভার মাই হেড, সবগুলো কি হবে? কোনো পার্থক্য কি নাই? চলেন একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। একটু মাথায় রাখেন, অন, অ্যাবভ, ওভার সবগুলা মানে উপরে বোঝায়। আচ্ছা, তো উপরে বোঝালেও কিছু একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? ধরে নেন এটা হচ্ছে একটা টেবিল, কথার কথা একটা টেবিল, টেবিলের উপরে একটা লাইট আছে, টেবিলের উপরে একটা লাইট আছে, তারপর দিয়ে হচ্ছে যে টেবিলের উপরে একটা ছোট্ট একটা বল আছে, তারপর দিয়ে হচ্ছে টেবিলের উপরে একটা ফ্যান আছে, যে ফ্যানটা ঘুরতেছে, ঠিক আছে? ফ্যানটা কি করতেছে? অন আমরা কখন ব্যবহার করি জানেন? অন আমরা ব্যবহার করি যে কোনো কিছু উপরে আছে এবং লেগে আছে। আপনি যদি একটু খেয়াল করেন, এই বলটা এই টেবিলের উপরে আছে, ঠিক আছে, সে কিন্তু লেগে আছে, অর্থাৎ সে ডিরেক্টলি এটার উপরে আছে। ধরে নেন আপনি যদি আপনার টেবিলের উপর মোবাইলটা রাখেন, মোবাইলটা কিন্তু টেবিলটার উপরে লেগে থাকবে। যদি কোনো কিছু উপরে থাকে এবং লেগে থাকে তখন আমরা অন ব্যবহার করি। ফর এক্সাম্পল আমি বলতে পারি দ্য বল ইজ অন দ্য টেবিল, বলটা কি আছে? বলটা টেবিলের উপরে আছে। আবার কোনো কিছু ধরে নেন এই লাইটটা, হ্যাঁ, এই লাইটটা উপরে আছে। কোনো কিছু যদি উপরে থাকে কিন্তু লেগে না থাকে, কোনো কিছু উপরে আছে বাট লেগে নাই, তখন আমরা ব্যবহার করব অ্যাবভ, ঠিক আছে? অ্যাবভ যেটাই বলে। যেমন কিনা আমি বলতে পারি দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড, লাইটটা আমার মাথার উপরে আছে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। কোনো কিছু আমার উপরে আছে, লেগে নাই, তখন আমরা অ্যাবভটা ব্যবহার করি। আবার কোনো কিছু আমার উপরে আছে, লেগে নাই, কিন্তু সে চলমান অবস্থায় আছে বা স্থিতিশীল অবস্থায় নাই, সে রানিং অবস্থায় আছে, সে চলতেছে, ঘুরতেছে, বা যেটাই হোক, সে মুভমেন্টের ভিতরে আছে, তখন আমরা ব্যবহার করি ওভার। ঠিক আছে, তখন আমরা কি ব্যবহার করি? তখন আমরা ওভার ব্যবহার করি। যেমন প্যানটা, এই প্যানটা কিন্তু টেবিলের উপরে আছে, লেগে নাই, কিন্তু সে ঘূর্ণায়ন অবস্থায় আছে বা সে মুভমেন্টে আছে, তখন আমরা ব্যবহার করি ওভার। ঠিক আছে, আমাদের আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোর ডিফারেন্সটা অনেকটাই লাগে আর কি, সোজা কথা। তারপরে দিয়ে হচ্ছে যে প্রিপোজিশনের ইউজেসটা কিন্তু আমাদের আইএলটিএস এর রাইটিং এ লাগে। যেমন কিনা ধরে নেন
দ্য নাম্বার ওয়েন্ট জাস্ট অ্যাবভ, ঠিক আছে, তখন জাস্ট অ্যাবভ বলবেন নাকি জাস্ট ওভার বলবেন। তারপর দিয়ে হচ্ছে যে ম্যাপ আপনি দেখতে পাচ্ছেন, ম্যাপের ভিতরে হচ্ছে আপনি কোনো কিছু একটা দেখলেন, হ্যাঁ, আপনি সেটাকে কি অ্যাবভ বলবেন না ওভার বলবেন, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের একটু লাগে। প্লাস হচ্ছে এগুলো কিন্তু আমাদের রিডিং এও লাগে, ঠিক আছে, সব জায়গাতে লাগে, কোথায় লাগে না এটা তো বুঝতেছি না। তো এই হচ্ছে আর কি কথাবার্তা। তো আমরা তো হচ্ছে এই জিনিসটা বুঝতে পারলাম, চলেন এবার হচ্ছে আমরা এই তিনটা কোশ্চেন একটু সলভ করি। দ্য ক্যাপ ইজ হ্যাশ মাই হেড, ক্যাপটা কি, ক্যাপটা আমার মাথার উপরে আছে, একটু খেয়াল করলে বুঝবেন ক্যাপটা কিন্তু আমার মাথার উপরে লেগে আছে। ইন দ্যাট কেস আমি কি ব্যবহার করব, ইন দ্যাট কেস আমি হচ্ছে যে ব্যবহার করব অন, ঠিক আছে। কারণ কি, কারণ সে আমার মাথার উপরে আছে এবং লেগে নাই। এরপর দিয়ে আমি যদি একটু খেয়াল করি, দ্য ক্যাট জাম্প ড্যাশ মাই হেড, বিড়ালটা কি হচ্ছে আমার মাথার উপর দিয়ে লাফ দিয়ে চলে গেছে। খেয়াল করেন বিড়ালটা আমার মাথার উপর দিয়ে যে গেছে সে কিন্তু মাথার সাথে লেগে যায়নি, সে মাথার উপর দিয়ে গেছে এবং সে কিন্তু মুভমেন্টে ছিল, সে কিন্তু স্থিতিশীল অবস্থায় ছিল না। তাহলে সেখানে কি ইউজ করব, তখন আমরা সেখানে ওভার ব্যবহার করব। দ্য ক্যাট জাম্প ওভার মাই হেড, বিড়ালটা আমার মাথার উপর দিয়ে লাফ দিয়ে গেছে। আচ্ছা, লাইটের জিনিসটা খেয়াল করেন, লাইটটা আমার মাথার উপরে আছে কিন্তু সে কিন্তু লেগে নাই, তখন আমরা কি ব্যবহার করব, তখন আমরা ব্যবহার করব অ্যাবভ, অর্থাৎ লাইটটা আমার মাথার উপরে আছে। দেখছেন সবগুলাতে কিন্তু উপরে আমরা বলি, কিন্তু ওয়ার্ডের চেঞ্জের মাধ্যমে কিন্তু পুরো সেন্টেন্সটাই আলাদা হয়ে যাবে। আমি যদি এখানে ভিতরে অ্যাবভ না বলে যদি আমি এখানে ভিতরে অন বলতাম, তাহলে জিনিসটা কি হতো, তাহলে হতো যে লাইটটা আমার মাথার উপরে লেগে আছে। আবার আমি যদি হচ্ছে যে এখানে ওভার না বলে যদি আমি অন বলতাম, দ্য ক্যাট জাম্প অন মাই হেড, বিড়ালটা আমার মাথার উপর লাফছে, মানে হচ্ছে বিড়ালটা বাইরে থেকে এসে ডিরেক্ট আমার মাথার উপরে পড়ছে। সামান্য চেঞ্জেও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের পার্থক্য তৈরি হয়ে যেতে পারে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এখান পর্যন্ত বুঝলাম, ঠিক আছে। এরপর দিয়ে আমরা হচ্ছে চলে যাই নিচে বোঝানোর জন্য। নিচে আমরা কি কি দিয়ে বুঝাই, আমরা হচ্ছে আন্ডার দিয়ে বুঝাই, তারপর দিয়ে আমরা হচ্ছে বিলো দিয়ে বুঝাই, আরেকটা আছে বিনিথ, বাট বিনিথটা নিয়ে এখন আলোচনা করবো না, বিনিথটা হচ্ছে কেটে দিই। আন্ডার আছে এবং হচ্ছে যে বিলো আছে, ঠিক আছে। এই দুটোটার মানে কিন্তু আমার কি, এই দুটোটার মানে হচ্ছে আমার নিচে, ঠিক আছে। কখন কোনটা ব্যবহার করব, আমরা হচ্ছে ধরে নেন আমার হচ্ছে যে এখানে ভিতরে আমি একটা টেবিল আঁকলাম, কথার কথা আমি হচ্ছে একটা টেবিল আঁকলাম, এই টেবিলটার নিচে একটা বিড়াল আছে। একটু খেয়াল করে দেখেন এই বিড়ালটা যে নিচে আছে সে কিন্তু নিচে আছে কিন্তু লেগে নাই, অর্থাৎ সে কিন্তু চাপা পড়া অবস্থায় নাই, সে জাস্ট নিচে বসে আছে। তাহলে যদি সিচুয়েশনটা এরকম হয় যে কোনো কিছু নিচে আছে কিন্তু লেগে নাই বা চাপা অবস্থায় নাই, তখন আমরা ব্যবহার করি বিলো, ঠিক আছে, তখন আমরা বিলো ব্যবহার করি। আচ্ছা, আবার কোনো কিছু নিচে চলে গেলেও কিন্তু বিলো ব্যবহার করি। এগুলো হচ্ছে একটু হায়ার লেভেলের কথাবার্তা, যারা আইএলটিএস এর জন্য করবেন তাদের মানে যারা হচ্ছে যে আইএলটিএস এর রাইটিং এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলি, আপনি যদি কখনো দেখেন যে গ্রাফের ভিতরে কোনো কিছু নিচে চলে গেছে, তখন কিন্তু আমরা আন্ডারটা সচরাচর ব্যবহার করি না, বিলো বলি, যে বিলো ওই লেভেলে চলে গেছে, হ্যাঁ, যে বিলো 30%, তারপর দিয়ে হচ্ছে যে বিলো 30 বা 40, ঠিক আছে, তখন কিন্তু বিলোটা ব্যবহার করি কোনো কিছু নিচে চলে গেলে আর কি। আচ্ছা যাই হোক, এগুলা রাইটিং এর আলোচনা, এই আর কি কথাবার্তা, যে কোনো কিছু নিচে আছে লেগে নাই তখন আমরা বিলো ব্যবহার করি। আবার ধরে নেন এখানে হচ্ছে দুইটা বই, ফিজিক্স বই এবং কেমিস্ট্রি বই, উপরেরটা হচ্ছে কি, উপরেরটা হচ্ছে ফিজিক্স বই আর নিচেরটা কি, নিচেরটা হচ্ছে কেমিস্ট্রি বই। একটু খেয়াল করে দেখেন কেমিস্ট্রি বইটা কিন্তু ফিজিক্স বইয়ের নিচে আছে এবং সে লেগে আছে। যদি কোনো কিছু নিচে থাকে এবং লেগে থাকে, চাপা পড়া থাকে, তখন তাকে আমরা বলি আন্ডার। মানে কেমিস্ট্রি বুক ইজ আন্ডার দ্য ফিজিক্স বুক, কি হবে, দ্য কেমিস্ট্রি বুক ইজ আন্ডার দ্য ফিজিক্স বুক, লিখি। এগুলো আশা করি আপনাদের কাজে লাগলেও লাগতে পারে। আচ্ছা, তো এই আর কি কথাবার্তা। এরপর দিয়ে হচ্ছে যে আমরা তো এখানে ধরে বুঝলাম, আর আরেকটা কি যেন ছিল। আচ্ছা, তো এখানে ধরে হচ্ছে যে আন্ডার মানে আন্ডার বিলো দুটোটা মাল নেই, হচ্ছে যে আমরা দেখেছি যে নিচে বুঝায় অন অ্যাবভ ওভার,
তিনটা মানেই হচ্ছে যে উপরে বুঝলাম। এখন আমরা বুঝতে যাচ্ছি ভিতরে, ঠিক আছে, উপরে নিচে, এখন হচ্ছে আমরা ভিতরে বুঝতে যাচ্ছি। তো ভিতরে কোন শব্দগুলা দিয়ে বুঝায়? ইন দ্বারা বুঝায়, তারপর দিয়ে হচ্ছে যে ইনসাইড দ্বারা বুঝায়, তারপর দিয়ে হচ্ছে যে ইনটু দ্বারা বুঝায়, ঠিক আছে। এগুলা দ্বারা হচ্ছে যে কি বুঝায়? এগুলা দ্বারা হচ্ছে যে ভিতরে বুঝায়। তো কখন আমরা হচ্ছে কোনটা ব্যবহার করব, চলেন আমরা হচ্ছে একটু দেখে নিই। ধরে নেন আপনার কাছে এখানে ভিতরে একটা বক্স আছে, ঠিক আছে। এখানে ভিতরে আপনার কাছে একটা বক্স আছে, খুব সুন্দর একটা বক্স আছে। বক্সের ভিতরে আপনার একটা বল, কথার কথা বক্সের ভিতরে একটা বল আছে। এটা খেয়াল করলে দেখবেন এই যে বলটা বক্সের ভিতরে আছে, সে কিন্তু আবদ্ধ অবস্থায় নাই। আপনি চাইলে এটাকে বের করতে পারেন, সে জাস্ট এর ভিতরে আছে, ঠিক আছে। আপনি চাইলে এটা বের করতে পারবেন, সে কিন্তু আবদ্ধ অবস্থায় বা আটকানো অবস্থায় নাই। তো কোনো কিছু যদি ভিতরে থাকে, আবদ্ধ অবস্থায় না থাকে, তখন আমরা ইন ব্যবহার করি। যেমন দ্য বল ইজ ইন দ্য বক্স, বলটা বক্সের ভিতরে আছে। আবার ধরে নেন আমি হচ্ছে কি করলাম, বক্সের উপরে ঢাকনাটা লাগাই দিলাম, বক্সের উপরে ঢাকনাটা লাগাই দিলাম। এখন কি হলো? এখন হচ্ছে বলটা বক্সের ভিতরে আবদ্ধ হয়ে গেছে। তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো ইনসাইড, অর্থাৎ কোনো কিছু ভিতরে আছে এবং আবদ্ধ অবস্থায় আছে, চারদিক দিয়ে আটকানো। দ্য বল ইজ ইনসাইড দ্য বক্স, বা দ্য বল ইজ ইনসাইড দ্য ড্রয়ার, ড্রয়ারের ভিতরে আছে। আচ্ছা, আরেকটা বাকি রয়ে গেল, সেটা হচ্ছে ইনটু। ধরে নেন এই বলটা বাইরে ছিল, বাইরে থেকে টুপ করে এসে ভিতরে ঢুকলো, তখন আমরা ব্যবহার করব ইনটু। যে আমি বলবো যে দ্য বল ওয়েন্ট ইনটু দ্য বক্স, বলটা কি হয়েছে? বলটা হচ্ছে বক্সের ভিতরে চলে গেছে। সে বাইরে ছিল কিন্তু ভিতরে চলে গেছে। আচ্ছা, কোনো কিছু যদি বাইরে থেকে ভিতরে এসে ঢুকে তখন আমরা ইনটু বলি। তো এখান থেকে আমরা হচ্ছে যে ভিতরের গুলো বুঝলাম, ইনসাইড, ইনটু, এইগুলো মানে হচ্ছে ভিতরে। এরপরের জিনিসগুলো তো মোটামুটি সহজ, আমরা হচ্ছে যে জানি। যেমন কিনা হচ্ছে যে আপনার বিসাইড মানে হচ্ছে যে পাশে, এগুলো আমরা জানি। বিসাইড মানে হচ্ছে পাশে। তারপরে ইন ফ্রন্ট মানে হচ্ছে যে সামনে। ইন ব্যাক অফ মানে হচ্ছে যে পিছনে। তারপর দিয়ে উইথ মানে হচ্ছে সাথে। তারপর দিয়ে হচ্ছে টু মানে হচ্ছে আপনার ফাইনাল ডেস্টিনেশন, আপনি যেখানে যাচ্ছেন। হ্যাঁ, ধরে নেন আপনি হচ্ছে এখান থেকে রওনা দিলেন, আপনি এইখানে যাবেন, এটাকে আমরা বলবো টু। আর যেখান থেকে রওনা দিচ্ছেন সেটাকে আমরা বলবো ফ্রম, ঠিক আছে, এটাকে আমরা বলবো ফ্রম। যার সাথে রওনা দিচ্ছেন ওটাকে বলবো আমরা হচ্ছে উইথ। এটা হচ্ছে কিছু বেসিক জিনিস আর কি। যেমন কিনা আমি যদি বলতে চাই যে আমি আমার ফ্রেন্ডের সাথে ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছি, কিভাবে বলবো? আই এম গোয়িং টু ঢাকা, আই এম গোয়িং টু ঢাকা ফ্রম কুমিল্লা উইথ মাই ফ্রেন্ড। ঠিক আছে, তো হচ্ছে যে আমরা এগুলো হচ্ছে যে জানি। এরপর দিয়ে আরো কিছু প্রিপোজিশন আছে, যেমন কিনা আমাদের আছে হচ্ছে যে আপনার কি আছে, আমাদের হচ্ছে যে বিসাইড দেখলাম, ইন মিডল অফ মানে হচ্ছে মাঝখানে আছে। তারপর দিয়ে হচ্ছে যে বাহাইন্ড মানে পিছনে আছে। আফটার মানে পরে আছে। বিফোর মানে আগে আছে। এগুলো কিছু বেসিক জিনিস। তারপর দিয়ে আমাদের হতে পারে থ্রো, ঠিক আছে। থ্রোটা আমরা একটু দেখি। থ্রো জিনিসটা কি? থ্রো জিনিসটা আমরা ব্যবহার করে থাকি যখন কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া হয়। কোনো কিছুর কি ভিতর দিয়ে যাওয়া হয়, ধরে নেন এটা হচ্ছে একটা পাইপ। আমি যদি এই পাইপের ভিতর দিয়ে ঢুকে বের হয়ে যাই তাহলে এটাকে আমরা কি বলবো? তখন আমরা এটাকে হচ্ছে থ্রো বলবো। যে ধরে নেন পানি হচ্ছে পাইপের ভিতর দিয়ে যাচ্ছে, আমরা কি বলবো? দ্য ওয়াটার ইজ ফ্লোয়িং থ্রো দ্য পাইপ। এখন আপনি বলতে পারেন যে ভাই এটাও তো ভিতর থেকে হচ্ছে যে বাইরের থেকে ভিতরে আসছে। আবার একটু আগে আমি দেখলাম বক্সের ভিতরে বলটা বাইরে থেকে ভিতরে আসছে, তখন বললাম ইনটু, এখন বলতাছি থ্রো। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এর আগের বার এই বলটা বাইরে থেকে ভিতরে ঢুকে বসেছিল, সে এটার ভিতরে ছিল, কিন্তু এখানে কিন্তু সে ভিতরে নাই, সে ভিতর দিয়ে ঢুকে আবার বের হয়ে গেছে, এই কারণে এটা থ্রো। আচ্ছা, তো এই হচ্ছে যে আমরা থ্রো বুঝলাম। আমরা মাঝে মধ্যে বলি না যে আই এম গোয়িং থ্রু পেইন, আই এম গোয়িং থ্রু আ লটস অফ স্ট্রেস, মানে আমি অনেক স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছি, এরকম আর কি। আচ্ছা, তো এইগুলো হচ্ছে যে আমাদের কিছু বেসিক প্রিপোজিশন আমরা হচ্ছে যে বুঝলাম, এগুলা আর কি আমাদের কাজে লাগতো। আচ্ছা, তো এই হচ্ছে আর কি আমাদের প্রিপোজিশন যেগুলো আমাদের লাগে এগুলার আলোচনা। এবার আমরা হচ্ছে যে আরেকটা জিনিস করবো, ভার্ব নিয়ে একটু আলোচনা করবো, হ্যাঁ, আজকের ক্লাসে।
ভার্ব নিয়ে আলোচনা করে আমরা হচ্ছে যে আজকে ক্লাসটা শেষ করব। কালকের ক্লাসে আমরা ভার্ব নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, কারণ আমাদের কিন্তু অলরেডি 9:46 বেজে গেছে। ঠিক আছে, আর টাইম হচ্ছে কোন দিক দিয়ে যায় বলা যায় না। ওকে, তো চলেন ভার্ব নিয়ে একটু আলোচনা করি। ভার্ব জিনিসটা কি? ভার্ব হচ্ছে আমাদের ওই শব্দগুলো যে শব্দগুলো দ্বারা কাজ বোঝায়। কোন শব্দগুলো? যে শব্দগুলো দ্বারা কাজ বোঝায়, যেমন কিনা আই ইট রাইস, আই গো টু স্কুল, আই এম আ স্টুডেন্ট। এখানে ভিতরে হচ্ছে যে ইট, স্লিপ, তারপর দিয়ে হচ্ছে যে গো, এম, এগুলো হচ্ছে ভার্ব। অর্থাৎ যে শব্দগুলো দ্বারা আমার কি করে, কাজ বোঝায়। সাবজেক্ট যেটা করে ওটা হচ্ছে আর কি ভার্ব। আচ্ছা, তো বুঝলাম, ভার্বের ব্যাপারটা বুঝলাম। এখন এই শব্দগুলোকে, যে শব্দগুলো দ্বারা কাজ বোঝানো হয় সেগুলোকে তো ভার্ব বললাম। এখন এই শব্দগুলো বা ভার্বকে টোটাল কয় ভাগে ভাগ করা যায়? ভার্বকে টোটাল দুই ভাগে ভাগ করা যায়। টোটাল কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। এখন আপনাদের তো হচ্ছে যে অনেকে এসে কমপ্লেন করবেন যে ভাইয়া আমরা তো হচ্ছে যে ইন্টারের সময় প্রিপারেশন নিয়েছি, অনেক ধরনের হচ্ছে যে ভাগ দেখছি, অনেক নতুন নতুন ওয়ার্ড শুনছিলাম, হ্যাঁ ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, অনেক কঠিন কঠিন ওয়ার্ড শুনছিলাম, এগুলা কই, এগুলাকে কেন বাইর করে দিচ্ছেন? বা ভার্বের ক্লাসের পরে জিজ্ঞেস করবেন যে এগুলা কি হইলো বা কি আছে বেশি। একটা জিনিস একটু জেনে রাখেন, আমাদের এই কোর্সটা কিন্তু স্পোকেন ইংলিশের কোর্স। ঠিক আছে, আমাদের বাস্তবে যা লাগবে, বাস্তবে যা জানা লাগবে আমরা তাই জানবো। আমাদের অহেতুক হাবিজাবি চাই না, কোনো লাভ নাই। হাবিজাবি জানতে লাগলে আমাদের আসলে কিছুই হবে না। কারণ পড়ে আসি তো, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়ে আসি। বাট এখনো হচ্ছে যে কারো 1 মিনিট ইংলিশে কথা বলতে বললে আমরা সবাই হচ্ছে যে ঘাবড়ে যাই। ঠিক আছে, যা কাজে লাগবে তাই পড়বো, যেভাবে কাজে লাগবে ওইভাবে পড়বো। দিন দুনিয়ার চিন্তা ভাবনা ঢুকে মাথা হচ্ছে যে ভার করবো না। ঠিক আছে, আচ্ছা। তো ভার্ব গুলাকে হচ্ছে দুই ক্যাটাগরিতে নিয়ে নিলাম, মেইন ভার্ব আর কি অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব কোনগুলো? মেইন ভার্ব হচ্ছে ওই ভার্ব গুলো যেটা হচ্ছে বাক্যের প্রধান কর্মটাকে ব্যক্ত করে বা প্রধান কর্মটাকে প্রকাশ করে, বা ওই শব্দগুলো, যে শব্দগুলো সবগুলো একটা নিজস্ব মিনিং আছে। যেমন কিনা হচ্ছে যে রান মানে দৌড়ানো, প্লে মানে খেলা। ঠিক আছে, এই শব্দগুলোকে আমরা বলে থাকি মেইন ভার্ব। এরপর দিয়ে আসি, আচ্ছা এই যে মেইন ভার্বের কিছু উদাহরণ দেখি, যেমন কিনা হি রানস এভরি মর্নিং, সে প্রত্যেকদিন সকালে দৌড়ায়। দে আর প্লেইং ফুটবল, তারা কি করতেছে? তারা ফুটবল খেলতেছে। তারপর দিয়ে শি সিংস বিউটিফুলি, সে খুব সুন্দরভাবে গান গায়। তারপর দিয়ে হচ্ছে উই হ্যাভ স্টাডিড হার্ড, আমরা পড়ালেখা করেছি। স্টাডি মানে হচ্ছে পড়ালেখা করা। আই উইল গো টু দ্য মার্কেট, আমি মার্কেটে যাবো। কাজটা কি? কাজটা মার্কেটে যাওয়া। যাওয়া, যাওয়াটা হচ্ছে কাজ। যাওয়াটা কোন শব্দ বোঝাচ্ছে? গো। গোটা কি? গোটা হচ্ছে ভার্ব। ইউ শুড লিসেন টু ইউর টিচার, লিসেন শোনা। এই লিসেন মানে কি? লিসেন মানে হচ্ছে শোনার। তাহলে এই শোনাটা হচ্ছে আমাদের এখানকার মেইন ভার্ব আছে। উই 3 টাইমস আ ডে, আমরা দিনে 3 বার খাই। খাওয়া, এখানে মেইন কাজটা কি হচ্ছে? খাওয়া। খাওয়াটা কোন শব্দটা বোঝাচ্ছে? ইট। ইটটা হচ্ছে আমার মেইন ভার্ব। তো এখানে ওদের হচ্ছে আমরা বুঝলাম মেইন ভার্ব হচ্ছে ওই শব্দগুলো, যে শব্দগুলো তারা কাজ বুঝে এবং যেটা দ্বারা প্রধান কর্মটা বা প্রধান কাজটা বুঝে। আচ্ছা, তো এই যে মেইন ভার্ব, এই মেইন ভার্বের আমাদের 5টা চেহারা আছে। চেহারা, এটা কিন্তু টাইপ বলতেছি না, ঠিক আছে, কনফিউজ হবে না। চেহারা বা ফেস বা ফর্ম, সোজা ভাষায় ফর্ম আছে। আমাদের এই মেইন ভার্ব গুলোর 5টা ফর্ম আছে, বা আরো সহজভাবে যদি বলি চেহারা আছে। ঠিক আছে, একই জিনিস, একই মানুষ, জাস্ট 5টা চেহারা। ধরে নেন হচ্ছে যে চিন্তার ব্যাপার, হ্যাঁ, কথার কথা, আপনি যখন চশমা পরেন আপনার একরকম চেহারা হয়। ঠিক আছে, তারপর দিয়ে আপনি যখন মেকআপ করেন আপনার একরকম চেহারা হয়। ঠিক আছে, বা ধরে নেন অতীতে আপনার এক ধরনের চেহারা ছিল, হয়তো আপনার তখন দাড়ি টাড়ি ছিল না। বর্তমানে আপনার দাড়ি টাড়ি আছে, আপনার একরকম চেহারা। ফিউচারে আপনার আরেক রকম চেহারা হবে। ঠিক আছে, সেম জিনিস, সেম শব্দটা, যা তার 5 রকমের চেহারা হইতে পারে ক্ষেত্র বিশেষে। যেমন কিনা কথায় বলে না যে একটা মানুষের টোটাল 3 ধরনের চেহারা হয়। প্রথম চেহারাটা হচ্ছে যেটা কিনা তার ফ্যামিলির মানুষজন দেখে। ঠিক আছে, ফ্যামিলি বা ফ্রেন্ডস, সরি ফ্যামিলি দেখে। ঠিক আছে, তারপরেটা হচ্ছে যেটা তার ফ্রেন্ডরা দেখে, সেকেন্ড ফেজটা। আর থার্ড ফেজটা হচ্ছে যেটা কেউ দেখে না। তো একটা মানুষের কিন্তু 3 ধরনের চেহারা থাকে। আপনার প্রথম যে চেহারাটা, এই চেহারাটা হচ্ছে যে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি ওরা দেখে। সেকেন্ড যে চেহারাটা, এটা হচ্ছে যে আপনার একদম ক্লোজ পার্সনরা দেখে। ঠিক আছে, আর থার্ড যে চেহারাটা, এটা হচ্ছে কেউ দেখে না, এটা হচ্ছে যে সুযোগ মতো বাইর হয়ে আসে। এরকম সেম মানুষের অনেকগুলো চেহারা হতে পারে। এরকম ভাবে
সেম শব্দের বা সেম ওয়ার্ডের অনেকগুলো চেহারা হতে পারে, ওয়ার্ডটা কিন্তু সেম। আচ্ছা, এদেরকে আমরা বলি পাঁচটা ফর্ম বা পাঁচটা ফেস। তো মেইন ভার্বের আমাদের পাঁচটা চেহারা হতে পারে। সে পাঁচটা চেহারা বা পাঁচটা ফর্ম কি কি, বা কখন কখন কোথায় কোথায় সে কোন চেহারাটা দেখায়? বেস ফর্ম, ঠিক আছে। আচ্ছা, এদেরকে আমরা কি হিসাবে উল্লেখ করি? এদেরকে হচ্ছে যে আমরা V1 V2 V3 V4 এবং V5 হিসাবে উল্লেখ করি, ঠিক আছে। আচ্ছা, V1 V2 V3 V4 V5। V4 চেহারাটা ভার্ব, মানে মেইন ভার্ব, তার V1 চেহারাটা বা বেস ফর্মটা কখন দেখায়? এটা হচ্ছে তার আসল চেহারা, বেস। একটা মেইন ভার্বের আসল চেহারা হচ্ছে তার V1টা বা বেস ফর্মটা, যেটা সে দেখায় প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে। আমরা যখন টেন্স পড়বো তখন বুঝবো। প্রেজেন্ট সিম্পলের যে ফর্মটা সেটাকে বলা হয় বেস ফর্ম, অর্থাৎ ভার্বের আসল চেহারা। যেমন ডু, গো, প্লে, ইট, ঠিক, এগুলো হচ্ছে বেস ফর্ম বা তার আসল চেহারা। পাস্ট ফর্ম বা V2, অর্থাৎ এই যে ভার্বটা, ঠিক আছে, এই ডু এর পাস্ট ফর্ম বা এই ডু এর আগের চেহারাটা কেমন ছিল? ডু এর আগের চেহারাটা ছিল এরকম, ডিড। গো এর আগের চেহারা কেমন ছিল? এরকম ছিল। প্লে এর আগের চেহারা কেমন ছিল? এরকম ছিল। ইটের আগের চেহারা কেমন ছিল? এরকম ছিল। এইট ছিল। অর্থাৎ এগুলো হচ্ছে পাস্ট ফর্ম বা অতীতে তাদের চেহারাটা এরকম ছিল। যখন অতীত নিয়ে কথা বলবো তখন তারা তাদের এই চেহারাটা দেখাবে, পাস্ট ফর্ম আর কি, বা পাস্ট সিম্পলের ফর্মটা। আচ্ছা, পারফেক্ট ফর্মটা V3, পারফেক্ট ফর্ম, এটা হচ্ছে যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পারফেক্ট টেন্স নিয়ে কথা বলবো, যখন পারফেক্ট টেন্স নিয়ে কাজ করব তখন সে তার এই চেহারাগুলো দেখাবে। এবং পেসিভ ভয়েসের ক্ষেত্রে V3 ফর্মটা ব্যবহার হয়। যাই হোক, ভয়েস নিয়ে তো কথা বলতেছি না, ভয়েস। সেটা কথা হচ্ছে V3 ফর্মটা দেখায় পারফেক্টের ফর্ম। আচ্ছা, V4টা হচ্ছে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। যখনই আমরা কন্টিনিউয়াস টেন্স নিয়ে কাজ করব তখন সে তার এই আইএনজি ওয়ালা চেহারাটা দেখাবে, ঠিক আছে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। যখন কন্টিনিউয়াস কথা বলবো তখন ভার্ব তার সাথে আইএনজি লাগে, তার এই চেহারাটা দেখাবে। এস বা ইএস এর ফর্ম কোনটা? এস বা ইএস এর ফর্ম হচ্ছে যখন আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে এবং প্রেজেন্ট সিম্পল নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, প্রেজেন্ট সিম্পল টেন্সে যখন আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে, যেমন হি, শি, ইট, তখন আমাদের ভার্ব এই চেহারাটা দেখাবে, ডাস, গোস, প্লেস, ইটস, টেক্স। আচ্ছা, এখন আপনাদের জন্য একটু সহজ করে দিই। আমাদের মেইন ভার্বের টোটাল 5 ধরনের চেহারা হয় বা 5টা ফর্ম হয়। V1 V2 V3 V4 V5। V1টা কি? V1টা হচ্ছে বেস ফর্ম বা ভার্বের আসল ফর্ম যেটা বা অরিজিনাল ফর্ম যেটা। V2টা হচ্ছে পাস্ট ফর্ম বা পাস্ট সিম্পলে যেটা ব্যবহার করি। V3টা হচ্ছে পারফেক্ট ফর্ম, পারফেক্ট টেন্স গুলোতে যেটা ব্যবহার করি। V4টা হচ্ছে আহামরি কিছুই না, কন্টিনিউয়াস এ ব্যবহার হয়, জাস্ট আইএনজি ওয়ালা, ঠিক আছে, জাস্ট আইএনজি যোগ করা হয়। আর V5টা হচ্ছে যখন আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে তখন, ঠিক আছে, জাস্ট এস বা ইএস যুক্ত হয় V5 এ। এই গেল আমাদের মেইন ভার্বের 5টা ফর্ম। তো মেইন ভার্ব তো আমরা বুঝলাম। মেইন ভার্বের ভিতরে অনেক ক্যাটাগরি হতে পারে, বাট ওইগুলো নিয়ে মাথা ঘামাবো না। এরপর দিয়ে আমাদের আরেকটা কি রয়ে গেছে? আমাদের রয়ে গেছে অক্সিলিয়ারি ভার্ব। চলেন অক্সিলিয়ারি ভার্ব গুলো কি এটা একটু বোঝার চেষ্টা করি। অক্সিলিয়ারি ভার্বকে মূল ভার্বের বা মূল যে ক্রিয়াটা সেটার সহকারী ক্রিয়া বা হচ্ছে যে হেল্পিং ভার্ব হিসেবে বলা হয়। তার কাজ কি? সে হচ্ছে যে মেইন ভার্বটাকে সাহায্য করার জন্য আসে। ধরে নেন একটা অফিসের বস, হ্যাঁ, অফিসের বস কি কে সাহায্য করে? তার অ্যাসিস্ট্যান্ট সাহায্য করে, তাই? এরকম ভাবে মেইন ভার্বকে তার অ্যাসিস্ট্যান্ট বা অক্সিলারি ভার্ব সাহায্য করে। কিন্তু মাঝে মধ্যে এমন আছে না যে অফিসের ভিতরে বস নাই, তখন কি হয়? অফিসে যখন বস থাকে না তখন কি হয়? তখন হচ্ছে যে এই অ্যাসিস্ট্যান্ট কি বস হয়ে যায় বা বসের কাজ করা শুরু করে দেয়। এরকম ভাবে যে সেন্টেন্স গুলোতে মেইন ভার্ব থাকে না ওই সেন্টেন্স গুলোতে অক্সিলারি ভার্ব মেইন ভার্বের কাজ করে, ঠিক আছে, বা মেইন ভার্ব হিসেবে কাজ করে দেয়, মেইন ভার্বের জায়গায় মানে বসে যায় আর কি, সোজা কথা। তো এই অক্সিলারি ভার্বটা আবার আমাদের হচ্ছে 3 প্রকারের, সরি 2 প্রকারের। কি কি? প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কি? প্রাইমারি অক্সিলারিও আবার হচ্ছে 3 প্রকার, সেগুলো হচ্ছে টু বি, টু হ্যাভ, টু ডু। টু বি এর ভিতরে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু হ্যাভ এর ভিতরে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু এর ভিতরে আছে ডু, ডাজ, ডিড। মোডাল অক্সিলারি গুলো আছে ক্যান, কুড, শ্যাল, শুড, হাবি জাবি। এগুলা নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা পরবর্তী ক্লাসে করব। এগুলার হচ্ছে ইউজার টাইপ, ঠিক আছে। তো চলেন, এতক্ষণ তো হচ্ছে অনেক কথাবার্তা বলছি, এগুলো আপনাদের একটু এলোমেলো হয়ে যেতে পারে, আমি জাস্ট আপনাদেরকে একটা চার্টের মাধ্যমে দেখাই দিই।
আচ্ছা, আমি হচ্ছে ক্লাসের সামারিটা করি। ভার্ব, যে শব্দগুলো দ্বারা কাজ বোঝানো হয়। ভার্ব কি? ভার্ব হচ্ছে যে শব্দগুলো দ্বারা কাজ বোঝানো। ভার্ব কয় টাইপের? মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব। মেইন ভার্বের কয়টা চেহারা? মেইন ভার্ব হচ্ছে 5টা চেহারা। কি কি? V1, V2, V3, V4, V5। আচ্ছা, অক্সিলারি ভার্ব কয় প্রকারের? প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি আবার কয় প্রকারের? প্রাইমারি অক্সিলারি হচ্ছে যে 3 প্রকারের, টু বি, টু ডু, টু হ্যাভ। ঠিক আছে, এগুলো। আর মোডাল অক্সিলারি কোনগুলো? মোডাল অক্সিলারি গুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, ওট টু। যাই হোক, এগুলোর হচ্ছে যে ব্যবহার দেখবো, সবগুলোর ব্যবহার দেখবো, সবগুলোর সঠিক ইউজেসটা সেন্টেন্স বানানোর ক্ষেত্রে দেখবো। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর টোটাল কত ধরনের ইউজেস হয়, ঠিক আছে, সবগুলো হচ্ছে আমরা দেখবো এর পরের ক্লাস। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই থাকুক, আশা করি আপনাদের ভাইয়া ভাইয়া জি। আজকের এই ক্লাসের পিডিএফটা একটু গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আজকে 3টা পিডিএফ, তাই না? একটা হচ্ছে পার্সনের, আর একটা হচ্ছে সাবজেক্ট অবজেক্টের, আর একটা হচ্ছে টাইপস অফ, 4টা পিডিএফ। আচ্ছা, আমি দিয়ে দিব, সমস্যা নেই। কিন্তু একটু খেয়াল করবেন, কিছু কিছু জায়গায় কিন্তু একটু ভুল আছে, আপনারা খেয়াল করছিলেন? আমি ঠিক করছিলাম যে এই যে এটা V5 হবে, এগুলো একটু আপনারা ঠিক করে নিন। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটু ভুল, টাইপিং মিস্টেক হয়ে গেছে আর কি। আচ্ছা ভাইয়া। এখানে তো আরো কোথায় কোথায় যেন ভুল আছে। এই যে থার্ড পার্সন, এটা প্লুরাল হবে, ঠিক আছে? এগুলো একটু আপনারা ঠিক করে নিন। এই 4টা পিডিএফ আমি আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্তই। এখন আমাকে বলেন, কার কোথায় প্রবলেম আছে? কারো কোথায় প্রবলেম আছে, বুঝতে পারছেন? ভাই এমনি বুঝা গেছে, আপনি পিডিএফটা দিয়ে দিন আর রেকর্ডটা দিয়ে দিন, তাহলে আরো সুবিধা হবে। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে এতটুকু পর্যন্তই। আর ভাইয়া, ভোকাবুলারি শেখার জন্য কি আপনার কাছে কোনো আছে? ও ইয়েস ইয়েস ইয়েস, আরে ভুলেই তো গেছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যারা যারা হচ্ছে যে টুপ করে লিভ নিয়ে নিচ্ছে তাদের একটা বড় লস হবে। জি, ভোকাবুলারির জন্য গতকালকে আমি বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, wait, wait. আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি পড়ছি বলেন তো? ভার্ব পড়ছি, তাই না? তাহলে আজকে আমরা একটু ফোকাস করি ভার্ব নিয়ে কাজ করার জন্য, বা আমরা হচ্ছে ভার্ব গুলো শিখি। একক ক্লাসে এককটা জিনিস শিখবো, ঠিক আছে? যে ক্লাসে হচ্ছে যে আমরা বেশি অ্যাডভার্ব নিয়ে কাজ করব, ওই ক্লাসে অ্যাডভার্ব বেশি শিখবো। যে ক্লাসে হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে বেশি কাজ করব, ওই ক্লাসে অ্যাডজেক্টিভ বেশি শিখবো। ঠিক ক্যাটাগরি ওয়াইজ শিখি। তো আজকে যেহেতু ভার্ব নিয়ে কাজ করছি, ভার্ব নিয়ে যখন আমরা রিভিশন দিব, আমরা তখন কি করব? আমরা হচ্ছে কিছু ভার্ব শিখবো। যেমন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন তো এখানে ভার্বের কিছু পান কিনা। ওকে, পাইছি। আমি এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। এই পিডিএফটার ভিতরে আমাদের স্পেশালি যারা হচ্ছে যে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য খুব 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 বেশি কাজে আসবে, ঠিক আছে? আমাদের এখানে ভিতরে প্রায় 250টা ভার্ব আছে, প্রায় 250টা আর কি, 246 47 এরকম কিছু একটা। এগুলো হচ্ছে আমাদের মোস্ট ইউজড ভার্ব গুলো, ঠিক আছে? আমাদের সবচেয়ে বেশি ইউজ করা ভার্ব গুলোর V1, V2, V3 এবং বাংলা অর্থটা দেওয়া আছে। এগুলো হচ্ছে যে র্যান্ডমলি কোনো বইয়ের থেকে কালেক্ট করা না, এগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি যেগুলো আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় ওইগুলো, ঠিক আছে? তো আজকে এই পিডিএফটা থেকে আপনারা চেষ্টা করবেন কিছু কিছু ভার্ব, মানে এই ভার্ব গুলো পড়ার জন্য, ভার্ব শিখার জন্য, নতুন নতুন ভার্ব শিখার জন্য। সেই ভার্বের ফার্স্ট ফর্মটাও শিখে নেবেন, সেই ভার্বের থার্ড ফর্মটাও শিখে নেবেন, V3 ফর্মটাও শিখে নেবেন, এবং বাংলা ওয়ার্ড দেওয়া আছে। তো আমরা যখন কিনা আরো আগাবো, তখন ডিফারেন্ট ডিফারেন্ট ভার্ব নিয়ে সেন্টেন্স বানাতে থাকবো। সবসময় যদি আই ইট, আই উইল ইট, আই এট যদি সেম জিনিসই করতে থাকি, তাহলে তো লাভ হবে না। সেন্টেন্স বানাবো বিভিন্ন বিভিন্ন ভার্ব দিয়ে, যাতে আমাদের কাজে আসে, ঠিক আছে? সেই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা তো হচ্ছে যে সময় পাবেন আনুমানিক 24 ঘন্টার মতো। 250টা ভার্ব আছে, যতগুলা পারা যায় ভার্ব গুলো পড়বেন, ঠিক আছে? এই ভোকাবুলারি গুলাই শিখেন, কাজে লাগান। ম্যাক্সিমামই দেখবেন আপনি জানেন। নতুন যেগুলো পাচ্ছেন এগুলো হচ্ছে মার্ক করবেন, চেষ্টা করবেন প্রিন্ট করে নেওয়ার জন্য, ঠিক আছে? যেগুলো নতুন শিখতেছেন এগুলো হচ্ছে মার্ক করবেন, মার্ক করে করে হচ্ছে যে প্র্যাকটিস করবেন। আজকে যেহেতু ভার্ব নিয়ে করছি, আজকে ভার্বের ভোকাবুলারি গুলো শিখেন, আপনাদের এটা কাজে আসবে, ঠিক আছে? তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পিডিএফ আছে, আমি 5টা পিডিএফ আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, আর কোথাও কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে তো আর ভালোই। তাহলে আজকের ক্লাসটা এখানে হচ্ছে যে সমাপ্তি করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।